ইসিতে প্রধান দুই দল, শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির, নারী কর্মীদের ওপর হামলা ও হেনস্থার অভিযোগ জামাতের। দিশেহারা হয়ে মিথ্যের আশ্রয় নিচ্ছে একটি দল, অভিযোগ ডক্টর শফিকের। এক্স অ্যাকাউন্ট হ্যাককারীর পরিচয় উন্মোচনের হুঁশিয়ারি। বিভ্রান্তি ছড়াচ্ছে জামাত, অভিযোগ মির্জা ফখরুলের। আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে এত পরে জিডি কেন, প্রশ্ন মাহদি আমিনের। 22 বছর পর আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশের আশা নেতাদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। নির্বাচনী মাঠের প্রচার প্রচারণায় একে অপরের বিরুদ্ধে নির্বাচন কমিশনে নালিশ করল বিএনপি জামাত। শান্তি কমিটি গঠন, আসনের বাইরে লোকদের প্রচারণায় অংশ নেওয়া সহ জামাতের বিরুদ্ধে অভিযোগ ছুড়েছে বিএনপি। আর জামাত নেতাদের নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থা সহ নানান অভিযোগ করেছে বিএনপির বিরুদ্ধে। তাদের আমিরের অ্যাকাউন্টে একটি মহল হ্যাক করেছে বলেও দাবি করেছেন জামাতের নির্বাচনী পরিচালনা কমিটির সদস্যরা। বিস্তারিত জানাচ্ছেন সৈকত সাদিক। আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি ও জামায়াতে ইসলাম দুই দল ভোটের মাঠে চালাচ্ছে নির্বাচনী যুদ্ধ। সভা সমাবেশের বক্তৃতায় চলছে বাকযুদ্ধ। রবিবার নির্বাচন কমিশনে ভোটের মাঠে নানা অসঙ্গতি নিয়ে যান বিএনপির 4 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি। নজরুল ইসলাম খানের নেতৃত্বাধীন এই কমিটি সিইসির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন। পরে সাংবাদিকদের বলেন, নির্বাচনের দিন দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে আইনের যাদের উল্লেখ করা হয়েছে শুধু তাদেরই রাখা হোক। বিএনসিসি, বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, এরা ছাত্র, তাদেরকে নির্বাচনী কাজে যুক্ত করার একটা কথা হচ্ছিল। ইতিহাসে প্রথমবারের মতো এই সিদ্ধান্ত নেওয়ার কথা আমরা শুনেছি। এটা এখনো চূড়ান্ত কিছু হয় নাই হয়তো, কিন্তু আমরা জেনে এটা আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা নির্বাচন কমিশনকে বলেছি যে ইয়াং বয়সে এত ছাত্র, তাদেরকে সংসদ নির্বাচনের মতো একটা মানে জটিল রাজনৈতিক প্রক্রিয়ায় সম্পৃক্ত করা ঠিক হবে না। জামায়াতের নাম উল্লেখ না করে তাদের শান্তি কমিটি গঠন, বহিরাগতদের দিয়ে প্রচারণা, ভোটার মাইগ্রেশন সহ নানা অভিযোগ তুলে ধরেন। আমরা নির্বাচন কমিশনকে অবহিত করেছি যে বিভিন্ন কিছু রাজনৈতিক দলের, নির্দিষ্ট কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরা তাদের নির্বাচনী এলাকার বাইরে অন্য নির্বাচনী এলাকায় কাজ করছে। নির্বাচন কমিশনকে এর আগেও বলেছিলাম যে গত প্রায় 1-1.5 বছরের মধ্যে ঢাকা মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় প্রচুর ভোটারের মাইগ্রেশন হয়েছে। পরে জামায়াতের পক্ষে নারী প্রতিনিধিদের নিয়ে সিইসির সঙ্গে দেখা করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। নির্বাচনী প্রচারণায় নারীদের বাধা দেওয়ার বিষয়টি কমিশনে অভিযোগ দেন। দাবি করেন জামায়াতের আমিরের এক্স হ্যান্ডেল অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে মামলা করার জন্য আমরা প্রস্তুতি নিয়ে অলরেডি সে সমস্ত কাগজপত্র আমরা অনলাইনে জমা দিয়েছি, ফিজিক্যালি আমরা গিয়ে সেখানে জমা দেব। এই ধরনের কার্যক্রম খুবই ঘৃণিত এবং ধিক্কারজনক কার্যক্রম। রাজনৈতিকভাবে দলের শীর্ষ নেতা এবং অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের অ্যাকাউন্ট হ্যাক করে খুবই আপত্তিকর কিছু কথা সেখানে দেওয়া হয়েছে। অথচ যখন এই কথাগুলো তারা আমাদের অ্যাকাউন্টে হ্যাক করে দিয়েছেন, এর মাত্র 20 মিনিট আগেই বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ঢাকার একটি জনসভায় কেরানীগঞ্জের, তখন তিনি নারীদের শিক্ষা নিয়ে আলোচনা করেছেন। এ সময় তিনি আরও দাবি করেন জামায়াতের সমর্থনে বিএনপি ভয় পেয়ে ভিত্তিহীন অভিযোগ করছে। মানে এই সমস্ত আজগুবি অভিযোগ কোনো সুস্থ মাথা থেকে আসতে পারে না। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। সারা দেশে জামাতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। জামাতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, এদের হাতে ক্ষমতা গেলে দেশের অস্তিত্ব থাকবে না।
তার এক্স হ্যান্ডেল হ্যাক করে নোংরামি করছে একটি দল অভিযোগ করে জামাতের আমির হুঁশিয়ারি করে দেন, নারীদের সম্মান নিয়ে টানাটানি করলে তা বরদাস্ত করা হবে না। ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনী প্রচারণার ১১তম দিনে নিজ নির্বাচনী আসন ঢাকা ১৫ এর গণসংযোগ ও পথসভায় অংশ নিলেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। রবিবার বিকেলে মিরপুরের ২২ টিকিতে গণসংযোগ করেন জামায়াত আমির। পরে ইব্রাহিমপুরের পথসভায় অংশ নেন তিনি। বলেন, সারা দেশে জামায়াতের গণজোয়ার দেখে একটি দল দিশেহারা হয়ে এখন মিথ্যার আশ্রয় নিচ্ছে। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্ব এরা রাখবে না। এরা খাবলে খামছে কামড়ে আবার ৫৬,০০০ বর্গ মাইলের ১৮ কোটি মানুষকে শেষ করে দিবে। এরা কত বেপরোয়া, একটা ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। পাগল হয়ে লাভ নাই। মাঘ মাস মাথা ঠান্ডা রাখো, চৈত মাস আসতেছে, তখন গরম করবে। এ সময় তিনি আরো বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নোংরামি শুরু করেছে একটি দল, তাদের পরিচয় উন্মোচন করার কথাও বলেন তিনি। গতরাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোন একটা বিপদগামী দিয়ে বসেছে, আর এইটা নিয়ে কিছু মানুষ হই হই রই রই শুরু করে দিছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতিমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা উজ্জ্বল ভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরবো। মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই উঠে না। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরাতে না চাইলে গণভোটে হা ভোট দেওয়ার আহ্বান জানান জামায়াতের আমির। প্রতিশ্রুতি দেন বিদেশে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনারও। ওমর ফারুক, বাংলা ভিশন, ঢাকা। এর আগে শেরপুরে নির্বাচনী সমাবেশে জামাত আমির বলেন, 4 ধর্মের মানুষকে নিয়ে সুন্দর বাগান বানাতে চান তার দল। ধর্মে বর্ণে কোনো ভেদাভেদ করবে না তারা, যোগ্য মানুষ যোগ্য কাজ পাবে। রবিবার শেরপুর জেলা শহরে পৌর পার্কের মাঠে এই নির্বাচনী সমাবেশে ডক্টর শফিকুর রহমান আরও বলেছেন, এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান 4টি ধর্মের মানুষের দেশ। জোর করে একের ধর্ম অন্যের ওপর চাপানোর অধিকার কারোরই নেই। নির্বাচন নিয়ে কেউ সন্ত্রাস করতে চাইলে পাল্টা জবাব দেবেন বলেও হুঁশিয়ারি করে দেন জামাতের আমির। অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তার এক্স অ্যাকাউন্ট হ্যাক করে নারী বিদ্বেষী পোস্ট দেওয়া হয়েছে। এর আগে ডক্টর শফিকুর রহমান শেরপুরের ঝিনাইগাতিতে ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপির সাথে সংঘর্ষে নিহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিমের গ্রামের বাড়ির গোপালীখিলায় যান। এখানে নিহতের কবর জিয়ারত করেন। তার বৃদ্ধ বাবা মা, স্ত্রী ও 2 শিশু সন্তানকে সান্ত্বনা দেন। আমি আমার মাদেরকে কিভাবে সম্মান করি, আমার মায়েরা তার সাক্ষী। বাংলাদেশের 9 কোটি মা সাক্ষী। আমার টুইটার, যেটাকে এখন এক্স বলা হয়, এই অ্যাকাউন্ট হ্যাক করে এখন থেকে ধরেন 15 ঘন্টা আগে অত্যন্ত বাজে, অরুচিকর, কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিচ্ছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর ঘরে কে রে? আমি কলা খাই না। আমার বক্তব্য, আমার কর্মসূচি, আমার পরিকল্পনাকে তুমি তোমার বক্তব্য, আদর্শ, কর্মসূচি, পরিকল্পনা দিয়ে মোকাবেলা করো। এই চূড়াই পথে, নোংরা পথে কেন? আলহামদুলিল্লাহ, এখন আমার এডমিনের কন্ট্রোলে আবার এটা ফিরে এসেছে 7 ঘন্টা পরে ওই ঘটনা ঘটার। এতে সাময়িক যদি কোনো মা ওদের অপতথ্যের কারণে কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে ক্ষমা চাই। আবার আপনারা ভাই সাবধান, লিখে দিয়েন না যে উনার টুইটারে উনি বাজে মন্তব্য দেওয়ার জন্য উনি আবার ক্ষমা চেয়েছেন। আপনারা কিন্তু এটা করেন মাঝে মাঝে 2-1। দীর্ঘ সময় পর ভোট দেওয়ার অপেক্ষায় দেশের জনগণ। ষড়যন্ত্র করে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, জামাত জনগণকে বিভ্রান্ত করতে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। রবিবার ঠাকুরগাঁও সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের 1 নং ওয়ার্ড কাজীপাড়ায় নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, মা বোনেরা যারা এনজিওতে সুদের ঋণ নিয়েছে, কিস্তি দিতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় গেলে সেই কিস্তির দায়িত্ব নেবে সরকার এবং নারীদের জন্য ফ্যামিলি কার্ডের ব্যবস্থা করা হবে। বলেন, বিগত 17 বছর দেশের মানুষ ফ্যাসিস্ট শাসনের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছে। সেই অন্ধকার সময় পেরিয়ে এখন জনগণের হাতে আবারও দেশের ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ এসেছে। তাই ভুল করার সুযোগ নেই, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। প্রশাসন, পুলিশ, মিলিটারি তারা নিরপেক্ষ বলছে, সবাই চায়। তাহলে আমাদের একটা সুযোগ আসছে
এই সুযোগে আমরা সঠিকভাবে আমরা প্রত্যেকেই আমাদের ভোটটা দিতে পারবো, তাই না ভাই? জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে কেন দীর্ঘ সময় পর থানায় জিডি করা হলো, সংবাদ সম্মেলনে প্রশ্ন করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যান উপদেষ্টা মাহদি আমিন। তিনি বলেন, জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে যে পোস্ট তা যদি সত্য হয় তাহলে এটি অত্যন্ত দুঃখজনক। জামাতের আমিরের এই পোস্ট দেওয়া এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় 9 ঘন্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত 1টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। আমরা সবাই জানি কোনো গুরুত্বপূর্ণ বা ভেরিফাইড অ্যাকাউন্ট হ্যাক হলে প্রথম ও প্রধান দায়িত্ব হলো দ্রুততম সময়ে জনগণকে অবহিত করা, মিডিয়াকে অবহিত করা, যেন কোনো বিভ্রান্তি না ছড়ায় এবং যেন সবাই সতর্ক থাকতে পারেন। কিন্তু এখানে দেখা গেল সেই বিকেল প্রায় 4:30টার দিকে যে পোস্ট, সেটা জনগণের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ার অনেক পরে হ্যাকিংয়ের দাবি তোলা হলো। এতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠেছে এই দাবিটা আদৌ কতটা বিশ্বাসযোগ্য। এমনকি উক্ত সময়ের মধ্যে জামাত আমিরের ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিন্তু আমরা দেখেছি অনেকগুলো পোস্ট হয়েছে নির্বাচনী প্রচারণার, কিন্তু সেই এক্স অ্যাকাউন্ট যে হ্যাক হয়েছে এ নিয়ে একটি পোস্টও আমরা দেখিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ খুলনা বিভাগে সফর করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 22 বছর পর নির্বাচনী জনসভায় যোগ দিতে খুলনায় যাচ্ছেন তিনি। সফরে খুলনা ও যশোরে 2টি নির্বাচনী সমাবেশে ভাষণ দেবেন। এর আগে বিএনপি চেয়ারম্যান সবশেষ 2004 সালে খুলনা সফর করেছিলেন। দীর্ঘ 2 দশক পর তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় নেতারা। খুলনা থেকে আতিয়া পারভেজের রিপোর্ট, জানাচ্ছেন সিরাজুম মনির শুভ। নির্বাচনী জনসভার অংশ হিসেবে 22 বছর পর খুলনার মাটিতে পা রাখছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার খুলনা মহানগর ও জেলা বিএনপির আয়োজনে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখবেন তিনি। বিএনপি চেয়ারম্যানের খুলনাঞ্চল সফর ঘিরে মহানগর ও জেলা বিএনপি ছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিয়েছে নানা কর্মসূচি, মিছিল, স্লোগান আর প্রচারণায় মুখর পুরো নগরী। সমাবেশ সফল করতে সমন্বয়, আবাসন, শৃঙ্খলা, মিডিয়া সহ 6টি উপকমিটি গঠন করা হয়েছে। তৈরি হয়েছে বিশাল মঞ্চ। বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে বিএনপি কি কর্ম প্রণয়ন এবং বাস্তবায়ন করবে সে বিষয়ে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান আগামী 2রা ফেব্রুয়ারি তার এই ঐতিহাসিক জনসভায় বক্তৃতা করবেন। আমাদের প্রিয় নেতা আসাতে লক্ষ লক্ষ লোক জমায়েত হবে এবং এই অঞ্চলের মানুষকে বার্তা, এটার বন্ধ মিল কারখানা চালু করতে হবে এবং শ্রমিকদের ন্যায্য দাবি দেওয়া পূরণ হবে ইনশাল্লাহ। নেতাকর্মীরা জানান, সকাল 10টায় খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে জনসমাবেশ হবে। খুলনা মহানগর, জেলা ও পার্শ্ববর্তী কয়েকটি এলাকার বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এই জনসমাবেশ দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশ হবে বলে আশা তাদের। প্রায় 8 লাখ মানুষের উপস্থিতির টার্গেট নিয়ে কাজ করছেন নেতাকর্মীরা। খালি নিরাপত্তা না, সার্বিক বিষয় নিয়েই আমরা কাজ করছি। আমরা মাঠ পরিদর্শন করেছি, আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করেছি। খুলনা মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে, তারা তারেক রহমানকে দেখবেন এবং তার কণ্ঠ থেকেই বেরিয়ে আসবে খুলনার উন্নয়নের আগামীর সম্ভাবনা। জনসভায় তারেক রহমান খুলনা সহ অত্র অঞ্চলের উন্নয়নের কথা বলবেন বলে জানিয়েছেন নেতারা। বাংলাদেশের মানুষ এখন যে দলের দিকে তাকিয়ে আছে সেটা জাতীয়তাবাদী দল। সে দলের নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 22 বছর পর আসছেন। স্বাভাবিকভাবেই লক্ষ লক্ষ লোকের সমাগম হবে, এটাই স্বাভাবিক। 2004 সালে সবশেষ খুলনায় তৃণমূল বিএনপির প্রতিনিধি সম্মেলনে যোগ দিয়েছিলেন তারেক রহমান। সিরাজুম মনির শুভ, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দীর্ঘ অপেক্ষা শেষে আজ প্রথমবারের মতো যশোর যাবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেখানে সদর উপজেলা উপশহর মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন তিনি। তার এই সফরকে কেন্দ্র করে জেলা জুড়ে তৈরি হয়েছে উৎসব মুখর পরিবেশ। জেলা শহর থেকে শুরু করে গ্রামগঞ্জ সর্বত্রই ছেয়ে গেছে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে। জনসভাস্থল সাজানো হয়েছে নতুন রঙে। মাইকিং চলছে দিনভর, চলছে আনন্দ মিছিল, নেতাকর্মীদের পদচারণায় মুখর উপশহর মাঠ। এই সফর আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা দলের নেতাকর্মীদের। নির্বাচনী জনসভা জনসমুদ্রে পরিণত হবে বলেও প্রত্যাশা তাদের। সব মিলিয়ে যশোরের রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ দিনের অপেক্ষা। হাজারো মানুষের প্রত্যাশা আর উৎসাহের
কেন্দ্রে তারেক রহমানের এই জনসভা, কি বার্তা দেন তিনি, সেদিকেই এখন তাকিয়ে পুরো যশোর। এই 1 ঘন্টা সফরে তিনি যশোর, নড়াইল, ঝিনাইদহ, বাঁকুড়া, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, মেহেরপুর এই 7টি জেলার ধানের শীষ প্রতীকের প্রার্থীদের তিনি পরিচয় করিয়ে দেবেন এবং আগামী দিনে বিএনপি যদি জনগণের ভোটে নির্বাচিত হতে পারেন সেক্ষেত্রে বিএনপির কর্মপরিকল্পনা অর্থাৎ দেশ গঠনে, জাতি গঠনে এবং বিভিন্ন সকল শ্রেণী পেশার মানুষকে নিয়ে বিএনপি ভাবনা তিনি তৈরি করবেন। প্রচার প্রচারণার একাদশ দিনেও ব্যস্ত সময় পার করেছেন বিএনপির প্রার্থীরা। চেয়েছেন ধানের শীষের পক্ষে ভোট, উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতেও নেতাকর্মীদের আহ্বান জানান ঢাকা ৮ আসনের বিএনপির প্রার্থী মির্জা আব্বাস। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করারও আহ্বান জানান তিনি। নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন ঢাকা ৬ আসনের বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। বিস্তারিত জানাচ্ছেন শুভ মাহফুজ। রবিবার সকালে খিলগাঁও বাজার ও আশপাশের এলাকায় ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য প্রার্থী মির্জা আব্বাস। উস্কানি, অপবাদ ও অপসংস্কৃতির ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের আহ্বান জানান তিনি। একই সাথে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ভোটের রাজনীতি করার আহ্বানও জানান মির্জা আব্বাস। আগে আমরা নির্বাচন করেছি, কখন বেশামার কথাবার্তা বলি নাই। এখনকার বাচ্চা ছেলেগুলো বেশামার কথাবার্তা বলছে, যেটা আসলে খুব ইরিটেটিং। ওরা চাচ্ছে ওদের কাছে আমরা এখন শিখি, কিন্তু আমরা শিখতে চাই না। অপসংস্কৃতিতে আমরা ঢুকতে চাই না। যে সমস্ত নির্বাচনের যে নর্মাল যে কাজগুলো আছে তার বাইরে তারা, আপনি খেয়াল করে দেখবেন যে কিছু কিছু প্রার্থী তাদের মুখে শুধু আমারই নাম, অন্য কোনো নাম নাই। তারা ভোটও চায় না, শুধু আমার বিরুদ্ধে কথা বলছে, অনর্গল। রাজধানীর সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান ঢাকা ৬ আসনের বিএনপি প্রার্থী ইশরাক হোসেন। দিনব্যাপী পুরান ঢাকার অলিগলিতে নিজ সংসদীয় আসনে গণসংযোগ করেন তিনি। এ সময় ইশরাক হোসেন জানান, নারীদের অধিকার সমুন্নত রাখতে কাজ করে যাবেন তিনি। প্রতিদ্বন্দ্বী দলের উস্কানিমূলক বক্তব্যে নেতাকর্মীদের শান্ত থাকার আহ্বানও জানান তিনি। আমাদের প্রতিদ্বন্দ্বী দলগুলোর পক্ষ থেকে যে কোনো উস্কানিমূলক আচরণ বা উস্কানিমূলক বক্তব্যের ফাঁদে আমরা পাড়া দিব না। বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপুল জনসমর্থন সারা দেশব্যাপী ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাই কোনোভাবেই আমাদের এই জনসমর্থন এটিকে কোনোভাবে বিপথে নিয়ে যাওয়ার কোনো অপচেষ্টা, সেটিকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ। রাজধানীর সুলমাইদে গণমিছিল করেছে ঢাকা ১১ আসনে বিএনপি প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। নির্বাচিত হলে এলাকার মানুষের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এদিকে রাজধানীর কামরাঙ্গীরচর থানা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে নির্বাচনী জনসভা করেছেন ঢাকার ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদ। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। দেশের গণতন্ত্র রক্ষায় ধানের শীষের ভোট চান তিনি। নাগরিক সুবিধা বঞ্চিত ঢাকা ৯কে নিরাপদ, গণতান্ত্রিক ও উন্নয়নের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির প্রার্থী হাবিবুর রশিদ হাবিব। খিলগাঁওয়ের ৩ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভায় এমন আশ্বাস দেন তিনি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বয়কটের আহ্বান জানিয়েছে এনসিপির নেতারা। রংপুরের কাউনিয়ায় রংপুর ৪ আসনের জোট প্রার্থী আক্তার হোসেনের নির্বাচনী পথসভায় তারা এই অভিযোগ করেন। ফ্যাসিস্টদের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় আসতে চায় বিএনপি। গণভোটে তারা লোক দেখানো হাঁ ভোটের প্রচারণা করলেও ভেতরে তারা ন্যায়ের পক্ষে। রংপুর থেকে জুয়েল আহমেদের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন শাহনেওয়াজ জনি। সন্ধ্যায় স্থানীয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের পথসভায় শাপলাকলি প্রতীক নিয়ে শুভেচ্ছা জানান ১১ দলীয় জোট নেতারা। পথসভায় বিএনপির বিরুদ্ধে কঠোর সমালোচনা করেন এনসিপির শীর্ষ নেতারা। বলেন, চাঁদাবাজদের টাকা নিয়ে ভোটে আসেনি ১১ দল, জনতার উপর ভর করে নির্বাচনে এসেছে। আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, আমরা ঋণ খেলাপিদের জীবনকে জাহান্নাম বানাই দিতে আসছি। আমরা চাই জনতার উপর নির্ভর করে, জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যান।
বক্তারা অভিযোগ করেন বিএনপি দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এবং জনসেবার নামে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যারা ফেলানীকে শহীদ করে কারাগারে ঝুলিয়েছিল, যাদের কারণে আবরার ফাহাদ শহীদ হয়েছিল, যাদের বিরুদ্ধে কথা বলে শরীফ ওসমান হাদি শহীদ হয়েছে, যাদের বাধায় তিস্তা পারের জনগণ তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন পায়নি, তাদের সাথে আবারও বন্ধুত্ব করার চেষ্টা করা হচ্ছে। আবারও দিল্লির গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশের ক্ষমতায় আরোহণের চেষ্টা করা হচ্ছে। তারা বলেন দেশের স্বার্থ নয় বরং বিদেশি প্রভাবেই বিএনপির রাজনীতি পরিচালিত হচ্ছে। আগামী 12 তারিখের নির্বাচনে বিএনপিকে লাল কার্ড দেখিয়ে রাজনীতি থেকে বিদায় করার আহ্বান জানান নেতারা। ওরা বলছে মানুষকে হেলথ কার্ড দেবে, কিন্তু হেলথ কার্ডটা ঘরের মধ্যে থাকবে। আমাদের গর্ভবতী মায়েরা হেলথ কার্ডটা নিয়ে আবারও তাদেরকে হসপিটালেই আসতে হবে। স্পষ্ট করে বলতে চাই, আমরা হাসিনার গুলির সামনে দাঁড়ানো মানুষ, আমরা ফ্যাসিবাদকে তাড়ানো মানুষ, আমরা দিল্লির রক্ত চক্ষুকে বাংলাদেশ থেকে নত করার মানুষ। বিকালে পীরগঞ্জে জুলাই বিপ্লবে নিহত শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপি নেতারা। জুয়েল আহমেদ, বাংলা ভিশন, কাউনিয়া, রংপুর। আসন্ন নির্বাচনে সহিংসতার আশঙ্কা করছে সরকার। একথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, সহিংসতা নিরসনে ব্যবস্থা নিচ্ছে সরকার। ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব ও মিডিয়া রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ MRDI আয়োজিত কূটনৈতিক সাংবাদিকদের জন্য নির্বাচনের রিপোর্টিং প্রশিক্ষণের সমাপনীতে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের কোনো নির্বাচনই সহিংসতা মুক্ত হয়নি। তিনি বলেন, নির্বাচনে কেউ হারতে চায় না, এ কারণেই সহিংসতা হয়। জানান, সরকার শান্তিপূর্ণ নির্বাচন চায়। তিনি আশা প্রকাশ করেন, এবারে নির্বাচনে 55%-এরও বেশি ভোট পড়বে। মানুষ ভীতি এবং বাধাহীনভাবেই ভোট দিতে পারবে বলেও প্রত্যাশা তার। তিনি আরও বলেন, ক্রিকেট খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে না, এটা কেউ বলেনি, বরং বিবেচনার কথা বলা হয়েছে। জাতিসংঘ উন্নয়ন সংস্থা UNDP'র আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার বলেন, নিরাপদ নির্বাচনের স্বার্থে সাংবাদিকদের নিরাপত্তা জরুরি। গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক আস্থা অর্জন ও দেশের ইতিবাচক ভাবমূর্তি তৈরিতে ভূমিকা রাখে বলেও মনে করেন তিনি। বিএনপি একটি আধুনিক রাজনৈতিক দল। নারী শিক্ষায় বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলেছেন ভোলা 3 আসনের বিএনপির মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। রবিবার বিকেলে ভোলার লালমোহন উপজেলার রামগঞ্জের রায়চাঁদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত বিএনপি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত জনগণের উদ্দেশ্যে মেজর হাফিজ বলেছেন, যুদ্ধ করে দেশ স্বাধীন করেছেন, এ দেশ কোনো পরাশক্তির করুণা নয়। বাংলাদেশ স্বাধীন ও সার্বভৌম জাতি হিসেবে বিশ্ব দরবারে মর্যাদা নিয়ে বাঁচতে চায় বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগের টানা 16 বছরের শাসনামলকে দেশের জন্য দুঃসময় আখ্যা দিয়ে বিএনপির এই নেতা বলেন, ওই সময় সরকার দেশের স্বার্থ উপেক্ষা করে প্রতিবেশী দেশের স্বার্থ রক্ষায় বেশি মনোযোগী ছিল। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ইসিতে প্রধান 2 দল, শান্তি কমিটি গঠন আর ভোটার মাইগ্রেশনের অভিযোগ বিএনপির। নারী কর্মীদের উপর হামলা ও হেনস্থার অভিযোগ জামাতের। দিশেহারা হয়ে মিথ্যার আশ্রয় নিচ্ছে একটি দল, অভিযোগ ডক্টর শফিকের। এক্স অ্যাকাউন্ট হ্যাককারীর পরিচয় উন্মোচনের হুঁশিয়ারি। বিভ্রান্তি ছড়াচ্ছে জামাত, অভিযোগ মির্জা ফখরুলের। আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক হলে এত পরে জিডি কেন, প্রশ্ন মাহদি আমিনের। 22 বছর পর আজ খুলনা যাচ্ছেন তারেক রহমান। দক্ষিণাঞ্চলের সর্ববৃহৎ নির্বাচনী সমাবেশের আশা নেতাদের। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাদেশের সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.tvnews24.com ও facebook.com/banglavishnewse এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnewse। এখন সঙ্গে থাকায় ধন্যবাদ সবাই।